আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছিল এই জামাতি নেতা আমির হামজা। আমি কিন্তু আজ পর্যন্ত বিএনপির অনেক সমালোচনা শুনেছি। আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক সমালোচনা করে বিএনপির, কোনো সন্দেহ নেই। খালেদা জিয়ার সমালোচনা করে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে 15ই আগস্টে খালেদা জিয়া যে জন্মদিন পালন করত, এই কারণে তার অনেক সমালোচনা আওয়ামী লীগের কর্মীরা, নেতারা করে থাকে। আমরা শুনেছি, আমরাও কম বেশি সমালোচনা করেছি। কিন্তু আমরা কখনো তারেক রহমান বা খালেদা জিয়া বা তার পুত্রকে কখনো কুকুর বলতে শুনি নাই, এবং আওয়ামী লীগের নেতারা তা করেনি, কোনো কর্মীরা এখনো করে না। এই যে এত নির্যাতন নিপীড়ন হচ্ছে, অনেক নির্যাতন নিপীড়ন কিন্তু হচ্ছে, কিন্তু আপনি তাদের কুকুর বলতে শুনবেন না। তার উপর আবার মৃত জিয়াকেও কোনোদিন কুকুর বলে নাই। খালেদা জিয়ার জানাজাতে বরং তারা খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছে। জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত ভদ্র ভাষায়, কূটনৈতিক ভাষায়, রাজনৈতিক ভাষায়, একেবারেই যেটা একজন মানুষ মরলে আরেকজন মানুষের জন্য যে বিষয় যেভাবে জানানো হয়, ঠিক সেভাবে জানিয়েছেন তিনি, শোক বার্তা জানিয়েছেন। কিন্তু এই যে দেখেন জামাতেরা, যে জামাত বিএনপি, আমরা তো বলেছি যে বিএনপি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক, জামাতকে পেলে পুষে বড় করেছে, এতদিন তারা স্বীকার করেনি। এখন কিন্তু বিএনপি স্বীকার করে যে তারা তাদের পেলে পুষে বড় করেছে। কিন্তু সেই জামাতের নেতা এই আমির হামজা তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছে। আমরা দেখেছি এরপরও বিএনপির খুব কম সংখ্যক নেতার প্রতিবাদ করেছে। এটা এতদিন সামনেই আসে নাই, আসতে এত দেরি হলো। বলেছে তো অনেক আগেই, তাহলে কেন এতদিন প্রতিবাদ করে নাই? কারণ জামাত প্রেমে তারা এতই মত্ত যে তাদের প্রতিষ্ঠাতার পুত্রকে যাতা গালি দিলেও সমস্যা নেই। কিন্তু এটা যদি আওয়ামী লীগের কোনো কর্মী গালি দিত, ধরেন কোকোকে গালি দিয়েছে যুবলীগের কোনো নেতা, ছাত্রলীগের কোনো নেতা, তাহলে কিন্তু এতদিন জামাতেরাই সিসি করতো, হায় 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 দেখো একটা মৃত মানুষকে এভাবে গালি দিল। কিন্তু এখন আমরা কি দেখলাম, জামাতের নেতা গালি দেয়, কোনো সমস্যা নেই। মানে জামাত যাই করুক, জামাত রোজা পূজা এক বানালেও সমস্যা নাই, জামাত হিন্দুদের পিটাইলেও সমস্যা নাই, সেটা হালাল। আবার জামাত হিন্দুদের যদি নৌকা মার্কা প্রতীক ইলেকশন করতে দেয়, সেটাও হালাল। জামাত যদি গান গায়, জামাতের শিবিরেরা যখন গান গাইবে, গানের মঞ্চে যাবে, সেটা হালাল। পূজার মঞ্চে গিয়ে লাফালাফি কুদাকুদি, এমনকি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করবে, তাও হালাল। কিন্তু মানে তারা যা করবে সব হালাল, সেটা 180 ডিগ্রি উল্টে যাক, পক্ষে যাক আর বিপক্ষে, তারা যা করবে সব হালাল হয়ে যাবে। তারা একবার বলবে যে ভোট হারাম, আরেকবার বলবে ভোট জায়েজ, কোনো সমস্যা না। একবার বলবে নারী নেতৃত্ব হারাম, আবার বলবে নারীদের নেতৃত্বে রাখতে হবে। মানে এদের কথার কোনো ঠিক নেই। আপনারা দেখেছেন, আমি সবচেয়ে অবাক হয়েছি যে বিএনপির আইনে কথা বলে না। গতকাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তার সাথে লাইভে কথা হলো। তিনি বলেছেন যে আমির হামজাকে তিনি বয়কট করেছেন। তিনি বলেছেন তাকে শিক্ষা দিবেন, সে যদি তওবা না করে, এই যে আরাফাত কোকোকে কুকুর বলেছে, এর জন্য যদি তওবা না করে, তাহলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি জামাতের যিনি বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন উপর, তিনি বলেছেন যে পাবনাতে পেলেই তাকে সাইজ করতে হবে, এবং যত মামলা হয় সে মামলা তার প্রয়োজনে একক আসামি করবে, এটা তিনি বলেছেন। তাই সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনারা দেখেন, এই জামাতিরা প্রথমে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার, যে কোনো মানুষ মারা গেলে আমি যদি তাকে পছন্দ না করি নীরব থাকতাম বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না, ধরে নেন বা করব না। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কিন্তু বলতো না কারো মৃত্যুতে, প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে রেওয়াজ চালু করেছে, এটা কিন্তু জামাতের বট বাহিনী করেছে। এখন কিন্তু তারা সেটা শিকার হচ্ছে। এদের কাছে যারা প্রতিপক্ষ, মানে এরা প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু মনে করে, মানে এদের ভাইয়ের চাইতে
আত্মীয় স্বজনের সাথে তার দলের লোকের জন্য তাদের প্রীতি বেশি, ভালো, দলের আদর্শ থাকা ভালো, কিন্তু আপনি তার জন্য তো আরেকজনকে গালি গালাজ করতে পারেন না, এই রাইটস তো আপনাকে কেউ দেয় নাই। কিন্তু জামাতেরা কখনো বসে থাকে না, এরা যে পাতে খাবে সেই পাতেই থুতু দেবে, এরা এরা পরগাছার মতো, যে গাছে উঠবে ওই গাছটাকে ধ্বংস করবে। এরা বিএনপির পেছনে লেগে গেছে। ইদানিং তো দেখতেছেন কখনো চরমনাইকে দিয়ে বিএনপি গালি দেয়, আবার নিজেরাও বলে যে বিএনপি সাদাবাজ, সিএনজি স্টেশন দখল করার দল। আবার চরমনায় পীরকে লাগিয়ে দিয়েছিল যে বিএনপি হচ্ছে ছেঁচড়া চাঁদাবাজ, আর আওয়ামী লীগ একটু ইজ্জতে বলেছিল শাহী চাঁদাবাজ। এখন সেই চরমনায় কিন্তু জামাতের জোট থেকে বেরিয়ে আসছে। আর জামাত কত বড় ভণ্ড দেখেন, এরা শুধু যে যারা তাকে পৃষ্ঠপোষকতা দেবে তার সাথে গাদ্দারি করবে তা কিন্তু না। এরা সেদিন কি বলে এসেছে, তারা সৎ লোকের শাসন চায়, আল্লাহ আর আইন চায়। এখন তারা কি বলেছে শুনেছেন তো, এই জামাতি মুনাফেক এখন বলেছে যে তারা ইসলামী আইন এখন বাস্তবায়ন করবে না। এটাই তো সত্যি, এই কথাটাই তো আমরা বলছি যে জামাত কোনো জামাত ইসলামী দল না, আর ইসলামী দল না, এরা হচ্ছে ক্ষমতালোভী, ক্ষমতায় যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসের মাধ্যমে। এরা কখনো মালয়েশিয়া থেকে জঙ্গিদের নিয়ে আসবে, কখনো মিশর থেকে নিয়ে আসবে, তুরস্ক থেকে আনবে, পাকিস্তান থেকে আনবে, আফগানিস্তান থেকে এনে তারা ক্ষমতা দখল করতেছে, এটা তাদের মাস্টার প্ল্যান। কিন্তু বাংলাদেশের জনগণ তো এত বোকা না। জামাতের কথা, কৃষ্ণ নন্দীকে তারা যতই নমিনেশন দিক, ওই কৃষ্ণ নন্দী ছাড়া যে সকল লোক জামাতের মঞ্চে ছিল ওই হিন্দুরা দাঁড়িপাল্লা মার্কে ভোট দিবে? কোন পাগলে বিশ্বাস করবে? হিন্দুরা এত পাগল হয়েছে, আপনি তো ভোট দেওয়ার সময় তার আপনি দেখবেন না, ওইখানে তো সিল মারার সময় আপনি থাকবেন না, তাই সে কিসে ভোট দিবে আপনি কেমনে জানলেন? আমি রামজার ওয়াজ, একজন লিখেছেন আমি রামজার ওয়াজ ব্যবসা নির্বাচনের জন্য আপাতত বন্ধ, বিনোদন থেকে দূরে আছি। ঠিকই বলছেন। হ্যাঁ, আরেকজন লিখেছেন কি মিন্টু জামান, গুড মর্নিং শেখ ফরিদ ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের দেশে জামাত, শুধু আমাদের দেশে না, পৃথিবীর যেখানেই দেখবেন জামাত আছে, জামাত মানে মুনাফিক। এটা নতুন কিছু না, এতদিন বললো আল্লাহর আইন চায়, এখন আর শরিয়া আইন কায়েম করবে না। মানে বুঝতে পারেন তো, এগুলো কিন্তু অভিযোগ আমাদের না, এই অভিযোগগুলো ইসলামী দলগুলোই করেছে, সেই জন্যই তারা তার কাছ থেকে সরে আসছে। জামাত হচ্ছে একটা মাফিয়া দলের মতো, সন্ত্রাসী দলেরা। এখনো আমেরিকার একটি বেসরকারি সংস্থা তাদেরকে পৃথিবীর 3 নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে। এই শিবিরকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন, এখনো আছে, এখনো সেটা গায়েব করে দিতে পারে নাই। তবে জামাত ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দলই শুধু না, এরা যেখানেই যাবে সেখানে তারা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবে যে নিজেরা খুনোখুনি করবে। আপনি বিএনপির মধ্যে কোন্দল শুরু করে দিবে, আওয়ামী লীগে কোন্দল শুরু করে দিবে, বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোন্দল শুরু করবে। এমনকি তারা যে স্যাবোটাজ ঘটানো উস্তাদ আবু সাইদকে দেখেছেন, এই পাকিবাদীর পোলা হাদিকে দেখেছেন, তারা কিভাবে নিজেরাই নিজেদের হত্যা করে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের সিম্পেথি নেওয়ার জন্য। কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তাদের সকল কিছু ভেস্তে গেছে। তার জন্যই দেখবেন তারা নির্বাচন নিয়ে সুদূর বুদুর করা শুরু করে দিয়েছে আর কি। তারা একবার বলে নির্বাচন চায়, একবার বলে চায় না, একবার বলে নির্বাচনে থাকবে, আরেকবার বলে থাকবে না। কখনো তার আমার ভাবির পোলাদের মাঠে নামায় দেয় যে নির্বাচনে তারা থাকবে, আবার বলে থাকবে না। কখনো বলে নির্বাচনে পরিবেশ নাই। তো এই ইউনুস, এই ওয়াকার, এই ইউনুস এটা কার? এটা তো জামাতের বা জামাত তাদের। তারপর আর কি পরিবেশ চায়? তাহলে কি আওয়ামী লীগ আসলে সুষ্ঠু পরিবেশ হবে? তাহলে আওয়ামী লীগ আসুক, আবার সুষ্ঠু পরিবেশ দিবে, নির্বাচন করুক, দেখি কত ভোট পায়। আসলে আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু পরিবেশ হবে না। তার জন্য মনে হয় এরা বলছে সুষ্ঠু পরিবেশ নেই। আবার বিএনপি এদের দোষে বলছে যে এদের নাকি বেশি সুবিধা দিচ্ছে। আমি রামজান আশমিকা মান্দানার ইস্কি দেওয়ানা, যে ঠিকই বলছেন ফরিদ ভাই, মেন্দা ভাতের জাফত দিয়ে না? অবশ্যই মেন্দা ভাতের জাফত দিব। আমি তো বলছি যে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসবে, জামালপুর জেলার পক্ষ থেকে আমি মেন্দা ভাতের আয়োজন করব মানুষের জন্য ফ্রি। যেটা বলতেছিলাম, এখন নির্বাচনে যে প্রচার প্রচারণা চলতেছে, একজন আরেকজনকে দুষতেছে, মানে নিজেরাই কিন্তু তারা 19 ঘর পাড়া 20 ঘরেই তারা, তারপরে বলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। তো নির্বাচনে কি আমরা আছি নাকি যে সুষ্ঠু হবে না? তোমরা না বলো যে আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করতে দেয় না, বা আমরা থাকলে সুষ্ঠু হবে না। আমরা থাকলে তো জামানত বাজাতে হবে তোমাদের, এটা আমরা জানি। সেই জন্য তোমাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ দেখাইলা, এখন এত ভয় কিসের নির্বাচনে?
এরা কিন্তু বলে আসছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই দুঃখে তারা ভোট দিবে। তো ভোট এত দেরি কেন? আর 12 তারিখে কি হবে আমরা তো জানি। হ্যাঁ, 23 নেত্রীতে লাইভে আসবেন প্রকাশ্য। হ্যাঁ, আমি বলেছি যে তিনি যেদিন প্রকাশ্য লাইভে আসবেন সেদিন থেকে বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে। অডিওতে আসবে সম্ভবত, কিন্তু ফিজিক্যালি যখন তিনি আসা শুরু করবেন, লাইভ ভিডিওতে আসবেন, বাংলাদেশে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ সবাই মিলে দেখবেন আপনি কিরকম জোয়ার শুরু হয়ে যায়। আর উন্মাদ হয়ে যাবে। এই যে জামাত, হেফাজত, বিএনপির নেতা যারা আছে উন্মাদ হয়ে যাবে। কাকু জামালপুরে শেয়াখালীতে 3টা ডিম বেচা কেমন পাগল কেমন খুব ভালো আছে। আজকাল পাগলেরাই ভালো আছে। ফরিদ দাদা নমস্কার, দয়া করে খুব পছন্দের মানুষ আপনি দাদা, চুল খুলে দিন দেখতে সাহিত্যিক ভাব লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুলে দিব। এরপরে লাইভটা যেটা আসবো সেটাতে খুলে দিব। আমি আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো, তখন আসতেছি, চুল খুলে দেব। ধন্যবাদ আপনাকে। জি। তো আমাদের দেশে যে রাজনীতি চলতেছে, চলতে দেন। তো আমি একটা কথা বলে রাখি, জামাত জামাত কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেই, নিবেও না, তারা ছিলও না, থাকবেও না। সেই সৈয়দ আশরাফ সাহেবের কথায় আমি যদি বলি, তার ভাষায়, যে মৌলবাদী শক্তি আসলে সেটা জামাত এবং যত মৌলবাদী শক্তি আছে এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে না। তেমনি আমি বলে দিতে চাই, শুধু মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে। তার প্রমাণ তারা এবার দিয়ে দিয়েছে। এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে, বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। জামাত কখনো বন্ধু ছিল না কারো, হয় না, হবেও না। গোহরা সাহেব কারো বন্ধু হয় না, হবে না, কোনোদিনই হবে না। ওই যে একটা গল্প বলি তাহলে, ওই যে একটা গল্প আছে যে যে একটা হরিণ 2 সিংহের ভিতরে হাঁটতেছে, 2 সিংহের সাথে হাঁটে। তখন একজন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার হরিণ, তুমি এভাবে হাঁটো কেন? এই সিংহের মাঝখান দিয়ে এইভাবে যাইতেছো, তোমার খাবে না? বলছে যে না, এর মা যখন মারা গেছে তখন তাকে আমি দুধ পান করিয়েছিলাম, তাই এই বনে আমার কোনো নিরাপত্তার অভাব নাই, সব সিংহ আমাকে সমীহ করে, বাঘও সমীহ করে। এই গল্পটা শুনে, এই কথাটা শুনে ফেলে টিয়া এই কথা শোনার পরে চিন্তা করলো যে উপকার করলেই যখন কাজ হয়, তাহলে আমি উপকার করবো আজ থেকে। স্বাভাবিক, উপকার করলে যদি কাজ হয় তাহলে তো আপনার উপকার করবেন, তাই না? মানুষ মনে রাখে। তো টিয়া পাখি দেখে যে এক সাপের মাথায় কাঁটা বিচ্ছে, তো গিয়ে টিয়া ওই গোখরা সাপের মাথা থেকে কাঁটা সরায় দেয়, তারপরে তারা সবল মারে। তখন ওই ব্যক্তি বলছে যে কি ব্যাপার, যে ব্যক্তিটা ওই যে হরিণকে জিরতে সে সামনে ছিল। আসলে তো এগুলো গল্প, মানুষকে উপস্থাপন করে, মানুষকে জ্ঞান দেয়, উপদেশ দেয়, মূল ঘটনা বোঝানোর জন্য। তখন টিয়ার বলে, কিরে তুই সাপে তোর সবল দিল কেন? ভাই তুমি যে ওই যে দিন হরিণের জিজ্ঞাসা করলা যে তুই কিভাবে সিংহের সাথে ঘোরাস, সিংহের সাথে বেড়াস, তো তোমার যখন গল্প বললো যে সিংহের যখন বাচ্চা ছিল, মা মারা গেছিল, দুধ দিছিল, তাই তো এখন সে বনের রাজার মা হিসেবে সে চলাফেরা করে। তো আমি চিন্তা করলাম যে সাপের মাথায় কাটা বিচ্ছে একটু সরাই দেই, তাহলে সাপও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, পরিবেশ, বনের লোকজন, আমার বনের যারা আছে তারা আমার ভালোবাসবে, সম্মান করবে। কিন্তু এতে আমার সবল মারছে। তখন সেই ব্যক্তি বলেন যে সবাইকে উপকার করা যাবে না। তো জামাত হইলো সেই সাপ, জামাত সেই সিংহ না, যারা দুধ দিলে আপনার মা হিসেবে সম্মান দিবে। ঠিক আছে, এটা হলো সাপ। আপনি যখন তার মাথায় কাটা সরাবেন তখন সে আপনাকে সবল মারবে। তাই জামাত থেকে সাবধান থাকবেন। জামাত শুধু আওয়ামী লীগের শত্রু নয়, জামাত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শত্রু নয়, জামাত বিএনপির শত্রু, জামাত দেশের শত্রু, জামাত পুরো পৃথিবীর শত্রু। এই জামাত কোনোদিনই সে তার মাটির প্রতি, ভূমির প্রতি, যেখানে সে জন্ম নিত তার প্রতি কৃতজ্ঞ ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে না। কিছুক্ষণ পরে আসতেছি মধ্যপ্রাচ্য আর ভারত নিয়ে কথা বলার জন্য। এই তো 5-7 মিনিট 10 মিনিট পরে চলে আসবো। জি। এই মুহূর্তে দেশে কমপক্ষে 60% প্লাস মানুষের আওয়ামী লীগকে সমর্থন করে। জি, আপনার সাথে আমি একমত। ফরিদা, আপনি আমার জামালপুরের ভাই, একটু জানাবেন 25 তারিখে হাসিনা অনলাইনে দিল্লি থেকে যেন আসবেন, তাহলে 26 থেকে খুব গন্ডগোল হবে কি? গন্ডগোল হবে কেন? জামালপুরে যাব, সবার সাথে থেকে জিজ্ঞেস করছি যে গন্ডগোল হবে কেন? তিনি যখন ভাষণ দিবেন তখন বাংলাদেশের রেভলিউশন, আমি তো বলেছি, আমি তো 7-8 মাস যাবতীয় বলে আসছি যে শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে আসবেন, মানে অনলাইনে, মানে অডিওতে না, ভিডিওতে, সেই দিন থেকে বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যায়, বলেছি তো। আপনি হ্যাঁ, কিসের 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 না ভোট দিতে হবে না। জি, এটা হ্যাঁ না ভোট,
এটা ওই যে কি বাপ্পারাজের হেনা আছে না, হেনা ভোট। এটা কিসের হেনা ভোট? এগুলো হেনা ভোট। হেনা ভোট থেকে দূরে থাকেন। এই সমস্ত ভোট মোটের থেকে বহুত দূরে থাকলে কি ভোট? এই ভোটের দাম আছে নাকি ৫ পয়সা? এই ভোটকে কেউ মানবে? কেউ মানবে না, মানার দরকারও নেই। এই ফালতু ভোটকে কে মানবে? বাংলাদেশের জনগণ এটা নিয়ে আগ্রহী নেই। বাংলাদেশের ৫০% জনগণের নেতারা প্রতিনিধিত্ব করবে না। তো এই ভোটের কি দাম আছে? জি, ধন্যবাদ। আসতেছি একটু পরে লাইভে ৫-১০ মিনিট পরে মধ্যপ্রাচ্য এবং নরেন্দ্র মোদী বিষয়ক, মানে মধ্যপ্রাচ্য এবং ভারত বিষয়ক কথা বলতে। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে অলরেডি জানেন। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, আওয়ামী লীগ প্রধান, যিনি বর্তমানে ভারতে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুক্রবারে 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন। লাইভ বলতে সেটি অডিও লাইভ নয়, সেটি ভিডিও লাইভ। এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন, তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে। তবে খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে। এফসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বা দেবেন, সে বিষয়টি নিয়েই কিন্তু একটু পর্যালোচনা করতে চাই, একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদেরের একটি বক্তৃতা আপনারা দেখেছেন। সেটি আগের নয়, বর্তমান সময়ের। কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন, তিনি এখন আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন এবং তিনি আর ফিরবেন না। কেউ কেউ আরও একটু বাড়িয়ে তিনি হয়তো বেঁচেই নেই, এইরকম কথাও বলছেন। তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন, তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই। তিনি এসেই তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। তার একটু অসুস্থতা হয়েছিল, নিঃশ্বাসের কষ্ট হয়েছিল, তিনি ডাক্তার দেখিয়েছেন, কথা হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালোই আছেন। তার মানেটা দেখেন, বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা বেঁচে থাকলেও, তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার, বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্তিক গ্রুপ, এরা কিন্তু ভেতরে ভেতরে আত্মায় কামড় পড়ে যায়, কখন আবার ফিরত আসে তারা। তো সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি, আপনারা শুনছেন, অথচ তিনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক টপ লেভেলের এমন কোনো গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি। তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ, যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, তার যে সংবাদ সম্মেলন, তার যে লাইভে যুক্ত হওয়া, এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে, তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব। এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা, তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন,
এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে তিনি নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 54 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এই রকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক দূর যেতে পারবে। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সেই দেশে আশ্রিত হোক, সেই দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের কাছে তার 70 ভাগের 1 ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়, তিনি আগাগোড়া একজন সিটিং বাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘোষখোর, তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী ব্যাগ, তিনি মীর জাফর আলী খান, এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি, এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে, 12ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এইসব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল সব কিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার ওই 71-এর গোড়ায় ফিরে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 23 তারিখের যে সংবাদ সম্মেলন, এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট। কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছে করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে। ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না, কিন্তু ভারত থেকে
তেল আমদানি করা হবে, ভারত থেকে চালও আমদানি করা হবে, কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন, সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড। আমরা যা ইচ্ছা তা করবো, দেখি বাংলাদেশ কি করতে পারে, ইউনুস গং কি করতে পারে, ইউনুসের পান্ডা বাহিনী কি করতে পারে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে তিনটি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন। এক, তিনি যে সুস্থ আছেন, তিনি যে বেঁচে আছেন, তিনি যে এখনো নেতাকর্মীদের জন্য কাজ করছেন, সেটা জানান দিবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে, এক ভিডিও অডিও নয়। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন, সেই বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন। তৃতীয়ত, ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে, তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, আমরা সেটা দেখতে চাই। এই তিনটা বিষয় কিন্তু একসাথে এখানে প্লে হবে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান, আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে। আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসুন, দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে একটা ফকিরি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে, উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে, অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত ভৌত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি, যিনি ধারণ করেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি, এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আসুন আমরা তার বক্তব্যটি শুনব, সবাই মিলে শুনব এবং সেটি শেয়ার করব। প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।